নিবাসের ২ পর্ব ২ লেখনীতে ভূমি। একদম স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না অদ্রিজা, একদমই না। আপনি আমার এক রাতের সঙ্গী ছিলেন, ব্যাস। এর বাইরে এসব কি আর খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করা কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এসব করে আপনি আমার মনে জায়গা করতে পারবেন, ইউ আর রং অদ্রিজা, কমপ্লিটলি রং। রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী, ভালোবাসা নয় কামনায় আসক্ত। পেছন থেকেই নিজের থেতলে যাওয়া হাতটা দিয়েই অদ্রিজার বাম হাতটা মুচড়ে ধরেই কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল অদ্রিজার হাতে আর পিঠেও। অদ্রিজার হাত ব্যথায় অস্ফুট স্বরে আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল। মাথা নামিয়ে অদ্রিজার কানের কাছে মুখ এনেই দাঁত বিলে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? অদ্রিজা ঘাড় ঘুরিয়ে রক্তিমের দিকে তাকালো। রক্তিমের মুখে হাসি ঝুলানো, টেরা বেঁকা দাঁতগুলো স্পষ্ট দৃশ্যমান হলো। দাঁত কেলিয়ে হাসাতে হাসিটা অসুন্দর নয়, বরং মোহনীয়। কিন্তু হাসি দিয়ে যে একটা মানুষকে বিচার করা যায় না, নয়তো এই সুন্দর হাসিটার মতোই মানুষটাকেও সুন্দর ভাবত সে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। লম্বা চওড়া মানুষটার বুকের সাথে তার পিঠ মিশে আছে, হাত ভেজা চুলগুলো ছুঁয়ে আছে তার গালে। হাত ব্যথার চেয়েও নিজের এতটা কাছে একটা পুরুষ মানুষের উপস্থিতি ভয়ঙ্কর। অবস্থিতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করল। রক্তিম হাসল। অদ্রিজা কষ্ট পাওয়ার জন্য আরও জোরে মুচড়ে ধরল হাতটা। তারপরই বলল, পারবেন না ছাড়াতে? অদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালানো, যেন হাতটা ভেঙে গুড়িয়েই যাবে। মাংস পেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলে উঠল অদ্রিজা, হাতটা ছাড়ুন রক্তিম, লাগছেন। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে অদ্রিজা ছটফট করে উঠল। ব্যথায় কাতরে উঠেই নিজের হাতটা বার কয়েক টেনে ছিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভবও নয়। শক্ত পোক্ত পেটানো শরীর, অদ্রিজার মতো 2 কি 4 জন এসে তাকে একসাথে মারলেও কাজ হবে না। অদ্রিজা ছোট ছোট শ্বাস ফেলতেই চোখে পানি গড়ালো, গাল বেয়ে কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক লাগুক, দেখি কতক্ষণ আপনি এভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। রক্তিম হু হা করে হেসে উঠল। অদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল 2 হাত। তারপর অদ্রিজার কানের কাছেই ফিসফিসিয়ে বলল, রক্তিম বলতেই মেয়েরা পাগল। কিন্তু ব্যথা সহ্য করেও রক্তিমের এতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও! অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম? ভালোবাসাটা মনের বিষয়, 2 জনের মনের বিষয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্যদিকের মানুষটার মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি কারোর পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব না। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানে পিওর ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি। হাস্যকর। তার মানে বলেছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না, আমার জন্য ভালোবাসা জন্মাবে না আপনার মনে কোনো দিন, তাই তো? অদ্রিজা আগের মতোই কঠিন গলায় বলে উঠল, নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন মানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই চরিত্রহীন রক্তিম বলতেই মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে 2 মিনিটও সময় লাগে না। আর আপনি তো সেইখানে কিছুই না অদ্রিজা। অ্যান্ড ইউ নো হোয়াইট অদ্রিজা, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেই দিন কিন্তু আপনি নিজের মাঝে নিজে মরবেন। কেবল আমাকে ভালোবেসেন এই কথাটা ভেবেই একটা চাপা কষ্ট সেই দিন আপনার পিছু পিছু হানা করবে, শুধু এই মানুষটাকে ভালোবাসেন বলে। আর সেই দিন আপনি আফসোস করবেন, কেন আমার সাথে আপনার দেখা হলো তা নিয়ে, কেন আমার প্রতি আপনার অনুভূতি জন্মালো তা নিয়ে, যেমনটা সবাই করে। আর কি আফসোস, আপনিও তাদের মতো উদাহরণ হতে চলেছেন।
কথাগুলো বলে অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম। অনেকক্ষণ পর নিজের হাত জোড়া শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো, যেন হাতের মাংস পেশিগুলো ফর্সা ধবধবে চিকন। হাত জোড়া রক্তিমের আঙ্গুলের চাপ স্পষ্ট। অদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরও লাগুক, আমি সহ্য করে নিব। অদ্রিজার কথাটা শুনেই রক্তিম কাবার্ড থেকে নিজের শার্ট বের করে পড়তে পড়তেই অদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট, নাকের অগ্রভাগ আর ফর্সা গাল হালকা লাল দেখাচ্ছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাত খোপা করা, পরনে তার খয়েরি রঙের সুতি শাড়ি। মেয়েরা নাকি শাড়িতে সুন্দরী হয়ে ওঠে, অদ্রিজাকেও শাড়িতে ভীষণ মানিয়েছে। সাদা ধবধবে শরীরের এই রমণীকে প্রতিবারই দেখে স্নিগ্ধ নজরে চেয়েছে সে, আজও ব্যতিক্রম হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে অদ্রিজাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখতে নিতে অদ্রিজাকে তাচ্ছিল্যমাখা হেসে চলে দিতে যাচ্ছিল। রক্তিম বিরক্ত হয়েই বলে উঠল, দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনার শাস্তি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে টাইজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেইভাবেই দাঁড়িয়ে আছে অদ্রিজা। মুচকি এসে দু পা এগিয়ে চেয়ার টেনে বসলো সে। ট্রাউজারের থেকে কার অদ্রিজার দিকে তাকিয়ে বুক উঁচিয়ে বলে উঠল, এদিকে আসুন। অদ্রিজা দুই কদম এগিয়ে গম্ভীর গলায় বলল, বলুন। রক্তিম থেতলে যাওয়া ডান হাতটা এগিয়ে দিল সামনে, মুখে বাঁকা হাসি ঝুলিয়েই বলে উঠল, আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? বেঁধে দিন রুমালটা হাতে। অদ্রিজা অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড ইতস্তত করেই রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে বলল সে, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম? ওষুধ ছাড়া রুমালে তো ক্ষত সারার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? আপনি একটুকু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বউয়ের মতো। আমার ক্ষতর জন্য ওই রুমালটাও প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূর। অদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত কাজকর্ম, অদ্ভুত আচরণ সত্যি বিস্ময়ের। ক্ষতটা কি এমনি ঠিক হয়ে যাবে? আশ্চর্য। চুপচাপ রুমালটা বাঁধতে লাগলো হাতে সে। রক্তিম ব্যথা পাবে ভেবে আস্তে ধীরে রুমালটা পিছিয়ে বাঁধল। অদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসলো। চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতেই বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল সে, আপনি সহ্য করতে চাইছেন আমাকে, সহ্য করতে চাইছেন আমার আচরণকে, সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না অদ্রিজা, আই প্রমিস। তখন রাত 1টা কি 12:30। রক্তিম বেলকনিতে দাঁড়িয়েই সিগারেটের ধোঁয়া উড়োতে ব্যস্ত ছিল। অদ্রিজা এখন যেই রুমে, সেই রুমটা তার পাশের রুম। বেলকনি দুটো পাশাপাশি। এক নজর পাশের বেলকনিটাকে দিকে তাকিয়ে প্রশ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকটির কালো ধোঁয়ায় উগরে দেওয়ার চেষ্টা চালালো। কিন্তু আজ ড্রিঙ্ক করেনি সে, ইচ্ছেই হয়নি ড্রিঙ্ক করার, বরং রাগ হচ্ছে। গতকাল রাতে ড্রিঙ্ক না করলে হয়তো অদ্রিজার সাথে কিছুই ঘটতো না, অদ্রিজা আর তার মাঝে হয়তো কিছুই হতো না, কিন্তু হলো ড্রাঙ্ক থাকার কারণ। কথাটা ভেবেই সামনের টুলকায় তার লাথি দিল রক্তিম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন রিয়াদ সাহেব। ছেলের দিকে তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াদ সাহেবের কথায় শুনেই এক নজর তাকালেন তার দিকে। তারপর সেইভাবেই সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়োতে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ে করতে বলেছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরও কিছু শর্ত দিয়েছিলাম আমি তোমায়, মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াদ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আছে মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াদ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুই আমার অদ্রিজা একসাথে থাকবি।
রক্তি আর অদ্রিজা একসাথে থাকবে, অদ্রিজার খেয়াল রাখবে, এই 1 মাস কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্ক বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্ক করেছো, আজ স্মোক, এসব কি? রক্তি মৃদু হাসলো, ডান ব্রু উৎস করেই বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব না। ওকে ফাইন, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দেব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাইনি মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তে আমি আদ্রিজাকে বিয়ে করেছি, এবার যদি ডিলটা আর এরিয়াটা না পাই তো আমার থেকে খারাপ কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কি না, 1 মাস পরেই ফাইনাল হবে, তার জন্য সব কটা শর্তই মেনে চলতে হবে তোমায়, সব কটা। রক্তিম এবার সিগারেটটা ছুঁড়ে দিল বেলকনিতে, বাইরে চোখ মুখে তিক্ততা, স্পষ্টতা, নিজের বাবার বাবা রিয়াজ সাহেব ক্লান্ত চোখে তাকালেন, তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও নিজের রুমে যাও, আমি তোমার শর্তে এটাও বলেছি অদ্রিজার সাথে একসাথে 1 মাস থাকতে হবে তোমায়, আশা করি মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াজ সাহেবের দিকে তাকালো, ব্রু নাচিয়েই তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমেই ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার, কাল এই এতটাই ড্রিঙ্ক ছিল যে। কথাটা বলেই থামলো রক্তিম, তারপরেই কড়া দৃষ্টিতে রিয়াজ সাহেবের দিকে তাকিয়ে উঠে বলল, মিস্টার মাহমুদ, আমাকে ড্রাঙ্ক অবস্থায় ওই রুমে কে নিয়ে গিয়েছে? কে? আপনি? হ্যাঁ আমি। কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল, মুহূর্তেই রিয়াজ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ডিসগাস্টিক, আমি আপনাকে বলেছিলাম বলিনি? তাও কোন সাহসে আপনি আমাকে ওই রুমে নিয়ে গিয়েছিলেন? হাউ ডিয়ার ইউ মিস্টার মাহমুদ, আপনি জানেন না আপনি আমার সাথে কি করেছেন? এর জন্য আপনাকে সাফার করতে হবে মিস্টার মাহমুদ। কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াজ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে, রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে, কিন্তু সেই টইটুম্বর রাগটাই শীতল তাই পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে। অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখে কোনো রকমে হাত পা গুটিয়ে রেখে ঘুমোচ্ছে অদ্রিজা, এলোমেলো চুলগুলো মুখের উপর লেপ্টে মিশে আছে, জানালা দিয়ে শীতল বাতাস 2-1 বার বয়ে যেতেই চুলগুলো আপন মনে নড়ে চড়ে আবারও মিশল তার ফর্সাকালে। ঘুমন্ত মুখটা, মোহনীয় চোখের ঘন পাপড়িগুলোও অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে। নিজের চোখ জোড়া বন্ধ করেই দীর্ঘশ্বাস ফেলল সে। 2 পা এগিয়ে অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে, আরও কয়েকবার হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিয়ে মৃদু গলায় বলল সে, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে, যে কোনো মূল্যই, নয়তো যে রক্তিম, এই রক্তিম থাকবে না, তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে, আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তোমার বাবার প্রয়োজন আছে? অদ্রিজা বেঘোরেই ঘুমাচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়ে হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড় অদ্ভুত। আগের রাতে সে ড্রাঙ্ক ছিল, তাই ভুল বশত তেমন কিছু হয়ে গিয়েছিল, কিন্তু আজ তো সে নয়, তবুও মেয়েটাকে দেখে আসক্ত হতে বাধ্য সে। তার মুখ, চোখ, চুলের মাদকতা